কোটা সংস্কার আন্দোলন কেন যৌক্তিক এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা চাই যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তো আমরা চাই এটা 70%-ই থাকুক। যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে দেশ স্বাধীন করে গেছে, তো 70% আমরা এটা আশা করতেই পারি। 30% সাধারণ শিক্ষার্থী না, সাধারণ শিক্ষার্থী কেন 30% হবে? ওরাও 50% পাক, সমস্যা নাই। তাহলে আপনারা 70% নিলে ওরা 50% কিভাবে নেবে? আচ্ছা, ওরা বাকি 30%-ই নিক, সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে একজন কোঠা অর্থাৎ মুক্তিযোদ্ধার একজন নাতি কিংবা পুতি হবে, যিনি চাচ্ছেন বাংলাদেশের যত চাকরি আছে সেই চাকরির 70% তাদেরকে দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? কারণ তাদের পূর্বপুরুষরা নিজের জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন। তো সর্বপ্রথমেই আমি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের এই দেশটি এসেছে। কিন্তু তারা কি জানতো যে আজকের এই দিনে এসে এই বৈষম্য আবারও তৈরি হবে? আমি আবারও বলছি এই কারণ হচ্ছে যে যখন পাকিস্তান ছিল তখন পশ্চিম পাকিস্তানরা প্রায় 70-75% তারা নিত। যে কোনো সুবিধার ক্ষেত্রেই তারা 70-75% নিত এবং 25-30% পূর্ব পাকিস্তানদের দিয়ে রাখতো, যার কারণে কিন্তু আমাদের এই মুক্তিযোদ্ধার সৃষ্টি। কিন্তু সেই একই পরিবেশ কিন্তু আবারও তৈরি হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলায়, যেখানে মুক্তিযোদ্ধা কোঠা আমাদের এরকম 56-70-80 এরকম কোটাদারীরা নিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বাংলাদেশেও এখন বৈষম্য তৈরি হচ্ছে। তো দেখেন যে এই যে একজন মুক্তিযোদ্ধার নাতি কিংবা পুতিও হতে পারে, যিনি চাচ্ছেন যে 70% কোটা তাদেরকে দিয়ে দেওয়া হোক। তো এই ব্যক্তিটা যদি কোনো মন্ত্রণালয়ে বসে তাহলে এই দেশের কি উন্নয়নটা হবে আপনি বুঝেন। যিনি যুগটা ভালো করে পারেন না, তিনি এক জায়গায় বলছেন যে তাদেরকে 70% দেওয়া হোক এবং সাধারণ মানুষকে 50% দেওয়া হোক। এখন বলেন তো যে 70 আর 50 কত হয়? 120% হয়। এই সাধারণ যেই নলেজটা যার মধ্যে নাই, সে একটা মন্ত্রণালয় কিভাবে চালাবে, সে একটা দেশ কিভাবে চালাবে? আর এই জন্যই আমাদের দেশটা অনেকটা পিছিয়ে যাবে। দেখেন যে আমাদের প্রধানমন্ত্রী উনি কি বলছেন, একটু শুনে নেই। লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। আমাদের প্রধানমন্ত্রী বলতে চাচ্ছেন যে পড়ালেখা বাদ দিয়ে এই আন্দোলন এটা কোনোতেই যৌক্তিক না। এখন আপনি বলেন বা আপনারাই বলেন যে পড়ালেখা করে আসলে হবেটা কি? যেখানে 70-80% অন্যান্য চাকরির ক্ষেত্রে দেখা যায় যে মুক্তিযোদ্ধা কোটা বাদ দিলে, নারী কোটা বাদ দিলে, তারপরে আমাদের পোষ্য কোটা বাদ দিলে, এই কোটাগুলো বাদ দিলে কোনো চাকরির ক্ষেত্রে 4%ও থাকে না। আমাদের সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনাটা করবেই কি? আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আন্দোলনটাই যৌক্তিক, কারণ আমরা তো এই দেশে কিছু পাবো না রে ভাই। তো এই আন্দোলনটাই যৌক্তিক কারণ হচ্ছে যে দেখেন প্রায় যদি আমি 60%ও ধরে নেই এভারেজে, তারপরেও যে মাত্র দেশের মুক্তিযুদ্ধ হচ্ছে 2-2.5%। এই 2-2.5% মানুষের জন্য 56-70% চাকরি ছেড়ে দেওয়া হচ্ছে। আর যেখানে 97% মানুষ, সেখানে কিন্তু আমাদের জন্য মাত্র 40-35 এরকম % চাকরি ছেড়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু অপরিকল্পিত হোক কিংবা পরিকল্পিত হোক, যেটা কিন্তু বৈষম্য তৈরি করে দিচ্ছে এই দেশে। তো আসলে এইগুলো নিয়ে তেমন কিছু বলতে চাচ্ছিলাম না, তারপরেও মুখ ফসকে চলে আসতেছে অনেক কথাই। তো এখানে দেখেন যে তাদের যদি এই মন্ত্রণালয়গুলোতে বসানো হয় এই অদক্ষ, দেখেন আমাদের দেশ কেন পিছিয়ে যাচ্ছে। আমাদের দেশ আরও অনেক পিছিয়ে যাবে। আমাদের দেশ একেবারে শ্রীলঙ্কার চেয়েও নিচে নেমে যাবে। কারণ কি? দেখেন যারা জন্ম থেকেই কোটার সুবিধা নিচ্ছে, জন্ম হওয়ার পর থেকে তারা কোটার সুবিধা নিয়ে আর্থিক সুবিধা পাচ্ছে, স্কুলে ভর্তি হতে গেলে তারা সুবিধা পাচ্ছে, তারা হাই স্কুলে ভর্তি হলে সুবিধা পাচ্ছে, তারা কলেজে সুবিধা পাচ্ছে, ইভেন ভার্সিটির ক্ষেত্রেও তারা সুবিধা পাচ্ছে। তাদের পড়াশোনার এতটা দরকার নাই, তারা জাস্ট কোটার উপর নির্ভর করে সব সুবিধা পাচ্ছে, যার কারণে পড়াশোনাটা কিন্তু তেমন ভালো করে না। সবাই করে না তেমনটা না, অনেকে আবার অনেক ভালো স্টুডেন্টও আছে তাদের মধ্যে। আমি এমনও দেখেছি যে তাদের কোটা আছে, তারাও চায় যে কোটা সংস্কার আন্দোলন সফল হোক। তো সেখানে তারা অধিকাংশই কিন্তু কোটার উপর নির্ভরশীল। তারা যদি 60% চিন্তা করে চাকরি পাবে, তাহলে কোটা তো আছেই, পড়াশোনা এত কষ্ট করার দরকার কি? তো এই যে এই লোকজনগুলো যখন বাংলাদেশের বিভিন্ন পদে, বাংলাদেশের বিভিন্ন উচ্চ পদে যাবে, কারণ অন্য মানুষ তো যাওয়ার সুযোগ নাই, তাদের কোটা আছে, তারা চলে যাবে। তারা যখন যাবে তখন দেখা যায় যে পার্শ্ববর্তী দেশের সাথে চুক্তি করে নিজের জন্য যে কিছু নিয়ে আসবে সেটা পারবে না। তারা যে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেই মন্ত্রণালয়কে উন্নতি করবে সেটা পারবে না, কারণ তারা যেহেতু কোটার উপর নির্ভরশীল হয়ে চাকরি পাচ্ছে, তারা কিন্তু সেই চাকরির চেয়ারে বসেও অন্য চেয়ারের
যে অন্য চেয়ারের উপর নির্ভরশীল থাকবে, যার কারণে তাদের ব্রেন থেকে আসলে কোনো কিছু আসবে না এবং সেই সেক্টরে উন্নতি কখনোই সাধন করা যাবে না। যার ফলে কিন্তু দেখেন রেলের মতো মন্ত্রণালয়ে যেই রেলে মানুষ উঠলে জায়গা পাওয়া যায় না, দাঁড়িয়ে জায়গা পাওয়া যায় না, সেই রেলেও আমাদের দুর্নীতির কারণে বা আমাদের অদক্ষতার কারণে লস পড়তেছে। এমন একটা মন্ত্রণালয় নাই যেখানে আমাদের মন্ত্রণালয়গুলো লাভবান খাতে আছে, সব মন্ত্রণালয়ে ব্যর্থতা। তো সেই ব্যর্থতার কারণ হচ্ছে যে এই কোটা, বিভিন্ন ধরনের কোটা, অযোগ্য মানুষ নিয়ে চাকরিতে বসানোর কারণে নিজের দেশের যেই মেধা সেইগুলো কাজে না লাগানোর কারণে এই অধপতন হচ্ছে। এখন দেখেন যে কোটা সংস্কার আন্দোলনের জন্য আমাদের দেশ কেন আরও পিছিয়ে পড়বে। যারা মেধাবী তারা কিন্তু দেশে থাকতে চাচ্ছে না। প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থী নিজের দেশ ত্যাগ করছে ইউরোপের কিংবা আমেরিকা কানাডার আশায়। কারণ কি, এখানে দেখেন যে মেধাবী শিক্ষার্থীরা নিজের দেশে থেকে কোটার কারণে চাকরি পাচ্ছে না কিংবা প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনার জন্য চাকরি পাচ্ছে না। আর এই ঘটনাগুলোর কারণে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা নিজের দেশ ত্যাগ করে অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে, যেখানে তারা অন্যান্য দেশে গিয়ে নিজের দেশের মতো সুবিধা হয়তো পায় না, কিন্তু 1-1.5 লক্ষ টাকার বেতনের বিনিময়ে তারা অন্যান্য দেশে থাকতেছে এবং নিজের দেশে যেই মেধাটা প্রয়োজন সেই মেধাটা অন্যান্য দেশে কাজে না লাগাতে পারলেও নিজের দেশ থেকে কিন্তু সেই মেধাগুলো হারিয়ে যাচ্ছে এবং অন্যান্য দেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখছে, যেখানে নিজের দেশ এতটা দারিদ্র, যেখানে দারিদ্র্যের সীমায় আমাদের দেশগুলো পৌঁছে গেছে। কারণ কি, যে দেখেন যে আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে দেশে চাকরি না পাওয়ার কারণে। আর এই মেধাটা যদি দেশে থাকতো তাহলে হয়তো এই দেশটা আরও অনেকটা এগিয়ে যেত। একটা মন্ত্রণালয়ে ধরেন একজন মেধাবী শিক্ষার্থী গেছে, তার কিন্তু তাকিয়ে থাকতে হতো না প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা বসের কাছে। সে তার নিজস্ব মেধা খাটিয়ে কিন্তু এই মন্ত্রণালয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারতো, যেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছিলেন প্রথমেই ভিডিওর প্রথমের দিকে যেই কোটাদারি আছে তার ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না। সেটা আপনারা এই 2-1 মিনিটের বা 10 সেকেন্ডের ভিডিওতেই আপনারা বুঝতে পারছেন। এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কোটাদারি আছে যারা নিজেদের উপর নির্ভরশীল না, কোটার উপর নির্ভরশীল হয়ে দেশের চাকরিগুলো পেয়ে থাকে এবং সেই চাকরিতে গিয়ে যেহেতু বাপদাদা সম্পদ একেবারে জন্মলগ্ন থেকেই তারা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তারা নিজের যে ক্রিয়েটিভিটি, চিন্তা ভাবনা সেগুলো কাজে লাগাতে পারে না। আর না লাগানোর কারণে কিন্তু আমাদের দেশগুলো আসলে অনেকটাই পিছিয়ে যাচ্ছে এবং মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের একেবারে অশিক্ষিত একটা দেশ। আর যদি মুক্তিযোদ্ধারা থাকতো তাহলে হয়তো দেশে আবারও যুদ্ধ লেগে যেত। এর কারণ হচ্ছে যেই সুবিধাটা পাকিস্তান নিয়েছিল আমাদের কাছ থেকে, তার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে নিজেদের জীবন দিয়ে, কিন্তু সেই একই ক্ষেত্রে কিন্তু আজ মুক্তিযোদ্ধাদের পরিবার মুক্তিযোদ্ধাদের পক্ষে সংগঠিত হতে যাচ্ছে, যেটা হয়তো মুক্তিযোদ্ধারা কখনোই মেনে নিত না, প্রকৃত মুক্তিযোদ্ধা কখনোই মেনে নিত না। কিন্তু এখন যে মুক্তিযোদ্ধাগুলো আছে, যেটা 1975 সালের দিকে আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 70 থেকে 75 কিংবা 80 থেকে 85 হাজারের মতো, কিন্তু এখন সেটা এসে 2 লাখের কাছাকাছি কিংবা 1.5 লাখের উপরে মুক্তিযোদ্ধার সংখ্যা হয়ে গেছে। যেখানে এত ভুয়া মুক্তিযোদ্ধা, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্রেনে আসলে আমাদের সেটা চিন্তা করা সম্ভব না। কিন্তু প্রকৃত কোনো মুক্তিযোদ্ধা যদি থাকতো তাহলে হয়তো এই রায়ের পক্ষে মুক্তিযোদ্ধা কখনই যেত না, কারণ একজন মুক্তিযোদ্ধাই জানে যে তিনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এটা আসলে দেশের মধ্যে আবারও বৈষম্য তৈরি করা হচ্ছে, যেটার কারণে দেশটা অনেকটাই পিছিয়ে যাবে। যেটা আমি পূর্বেই বলেছিলাম, মেধাবীরা দেশ ছাড়ছে এবং অযোগ্যরা চেয়ারে বসছে। মেধাবীরা তাদের মেধা অন্যান্য দেশে কাজে লাগিয়ে হয়তো কিছু টাকা কামাচ্ছে, কিন্তু নিজের দেশটা কিন্তু রসাতলে চলে যাচ্ছে। আবার অশিক্ষিত বা অদক্ষরা বিভিন্ন মন্ত্রণালয়ের চেয়ারে বসে কিন্তু দেশটাকে একেবারে রসাতলে নিয়ে যাচ্ছে। তো আশা করি এই অল্প সময়ে কি বোঝাতে চাইছি